মহারানীর ঘোষণাপত্র এই প্রশ্নটি মাধ্যমিক ২০২৫ সালের ফাইনাল এবং টেস্ট দুটো পরীক্ষার জন্যই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আজকে মহারানীর ঘোষণাপত্র সম্পূর্ণ আলোচনা করব, সম্পূর্ণটা তোমাদের বুঝিয়ে দেব এবং এর ফ্রি পিডিএফ তোমাদের সাথে শেয়ার করব। পিডিএফটা কী করে পাবে তার জন্য সম্পূর্ণ দেখো। আর বলে রাখি, ইতিমধ্যেই তোমাদের ইতিহাসের মহাবিদ্রোহের প্রকৃতি বা চরিত্র বিশ্লেষণ করো এই নোটসটা কিন্তু সম্পূর্ণ বুঝিয়ে দিয়েছি এবং তার পিডিএফ তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। এই ভিডিওটার যে লিঙ্ক মহাবিদ্রোহের প্রকৃতি বা চরিত্র, এটা ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে কিন্তু সম্পূর্ণ দেখে আসো। সেটা দেখার পর তোমাদের কিন্তু মহাবিদ্রোহের প্রকৃতি বা চরিত্র সম্পর্কে সম্পূর্ণ ধারণা হয়ে যাবে। সেই প্রশ্নটা কিন্তু তোমরা অনায়াসে লিখতে পারবে। সেই প্রশ্নটাও কিন্তু ২০২৫ সালের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো আজকে তোমাদের মহারানীর ঘোষণাপত্রটা সম্পূর্ণ আলোচনা করে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি, তো অবশ্যই কিন্তু সম্পূর্ণ দেখো। আর তোমাদের সেকেন্ড ইউনিটে যাদের পরীক্ষা রয়েছে সেটা তাদের কিন্তু ভূগোল এবং বাংলা সাজেশন অলরেডি আপলোড করা রয়েছে, সেটাও কিন্তু ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো শুরু করছি। দেখো, ১৮৫৭ খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ ব্যর্থ হলেও এর তাৎক্ষণিক ও সুদূরপ্রসারী ফল ছিল তাৎপর্যপূর্ণ। অর্থাৎ ১৮৫৭ খ্রিস্টাব্দে যে মহাবিদ্রোহ ঘটেছিল সেই বিদ্রোহ কিন্তু পরবর্তীকালে ব্যর্থ হয়ে যায়, অর্থাৎ সফল হয় না। কিন্তু সফল না হলেও এই বিদ্রোহের যে একটা ফল ছিল, বিদ্রোহটা একটা এফেক্ট ছিল, সেই বিদ্রোহের ফলটা কিন্তু অনেকটাই তাৎপর্যপূর্ণ ছিল। এই বিদ্রোহের ফলে ব্রিটিশ যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে শাসন, সেটার কিন্তু ভিত একদম কাঁপিয়ে দেয় এই বিদ্রোহ, এবং ব্রিটিশ শাসনকে কিন্তু অনেকটাই দুর্বল করে তোলে। ক্লিয়ার? বিদ্রোহের ব্যাপকতা লক্ষ্য করে ইংল্যান্ডের ব্রিটিশ কর্তৃপক্ষ ঠিক করে ভারতের প্রশাসনিক দায়িত্ব ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে রাখা উচিত হবে না। অর্থাৎ যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে শাসন করছিল সেটা কিন্তু একটা কোম্পানি মাত্র, কিন্তু ব্রিটিশ যে কর্তৃপক্ষ, অর্থাৎ ইংল্যান্ডের যে মেন কর্তৃপক্ষ ছিল, যারা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ক্ষমতা দিয়েছিল যে তোমরা ওখানে বিজনেস করবে, কিন্তু তার সাথে কিন্তু দেশ চালানোরও কিন্তু একটা ক্ষমতা দিয়েছিল। কিন্তু যে ব্রিটিশ কর্তৃপক্ষ যারা হেড ছিল তারা কিন্তু দেখলো কি না, এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে কিন্তু আর কোনো রকম ক্ষমতা দেওয়া যাবে না, এদের দ্বারা কিন্তু হচ্ছে না, কোনো রকম ক্ষমতা দেওয়া যাবে না। এই মহাবিদ্রোহের পরবর্তীকালে তারা এটা দেখলো আর কি, যে মহাবিদ্রোহ এমন একটা বড় একটা বিদ্রোহ ঘটে গেলে এর পরবর্তীকালে কিন্তু অন্যান্য বিদ্রোহ ঘটতে পারে এভাবে। সেক্ষেত্রে কিন্তু ব্রিটিশদের যে ক্ষমতা সেটা আরও কমে যেতে পারে। তাই তারা দেখলো কি না, এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে, যারা আর কি ভারত শাসন করছিল ব্রিটিশ কর্তৃপক্ষের হয়ে, তাদের হাতে কিন্তু কোনো রকম আর ক্ষমতা দেওয়া যাবে না। তারপর কি হলো, ভারত শাসন আইন। এই যে মহাবিদ্রোহ হলো তারপরে কিন্তু একটা ভারত শাসন আইন আনা হয়। সিপাহী বিদ্রোহের অবসানের পরে ১৮৫৮ খ্রিস্টাব্দে ব্রিটিশ পার্লামেন্ট ভারত শাসন আইন পাশ করে। এই আইনের মধ্যে কী কী বলা হয়, যে ভারতে কোম্পানির শাসনের অবসান ঘটানো হয়, অর্থাৎ যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যে কোম্পানিটা বিজনেস করছিল প্লাস শাসন করছিল, সেই যে কোম্পানির শাসনটা আর থাকবে না, ওই কোম্পানি আর ভারতে কোনো রকম শাসন করবে না। তাহলে শাসন কে করবে? শাসন করবে ভারতের শাসনভার সরাসরি ব্রিটিশ সরকারের হাতে চলে যায়। অর্থাৎ যারা ব্রিটিশ মানে মেন যারা ছিল তারা তো আর কি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দায়িত্ব দিয়েছিল যে শাসন করার, কিন্তু ওই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে হাঁটিয়ে তারা ডাইরেক্ট ভারতকে শাসন করছিল। ক্লিয়ার? কার হাতে? ইংল্যান্ডের মহারানী ভিক্টোরিয়ার হাতে। অর্থাৎ ইংল্যান্ডে মেন যারা ছিল তারাই কি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ক্ষমতা দিয়েছিল যে তোমরা শাসন করো। কিন্তু এই মহাবিদ্রোহের ফলে দেখতে পাচ্ছিল যে না, মহাবিদ্রোহের ফলে কিন্তু পরবর্তীকালে আরও অনেকটা ক্ষতি হতে পারে। সেক্ষেত্রে ডাইরেক্ট কন্ট্রোলটা ব্রিটিশ যে কোম্পানি না, সরি, যে ব্রিটিশ যে কর্তৃপক্ষ, সরকার আর কি, মেন যে ক্ষমতা আর কি যার কাছে ছিল, সেই কিন্তু নিয়ে নিল, অর্থাৎ ইংল্যান্ডের মহারানী ভিক্টোরিয়া। তারপরে কি হলো, গভর্নর জেনারেল ভাইসরয় রূপে রানীর প্রতিনিধি হিসাবে কাজ করতে থাকে। অর্থাৎ গভর্নর জেনারেল হচ্ছে যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে হেড থাকতো, মানে যে হেড যার কথা সব কিছু হতো তাকেই গভর্নর জেনারেল। প্রথমে গভর্নর ছিল, তারপরে গভর্নর জেনারেল ছিল, তারপরে কিন্তু ১৮৫৮ সালের পর থেকে গভর্নর জেনারেল কি ভাইসরয় হয়ে যায়। ভাইসরয় নামটা চেঞ্জ হয়, ভাইসরয় রূপে কি রানীর প্রতিনিধি হিসাবে কাজ করতো, মানে রানীর নিচে আর কি কাজ করতো, সোজা কথা। তারপরে এরপরে কি চালু হয়, এরপরেই মহারানীর ঘোষণাপত্র কিন্তু প্রতিস্থাপন করা হয়। মহারানীর ঘোষণাপত্র, এবার দেখো মহারানীর ঘোষণাপত্রটা কী। ঠিক আছে, প্রথমটা একটু হিস্ট্রি জেনে নিলাম। মহারানী ভিক্টোরিয়া ১৮৫৮ খ্রিস্টাব্দের ১ নভেম্বর একটি ঘোষণাপত্রের দ্বারা ভারতীয় শাসন ব্যবস্থায় বেশ কিছু নতুন নীতি ও আদর্শের কথা ঘোষণা করেন। অর্থাৎ ১৮৫৮ সালের আগে কিছু নিয়ম অনুযায়ী বা কিছু নীতি অনুযায়ী কিন্তু ভারতের শাসন হতো, কিন্তু এই ঘোষণাপত্র যখন লাগু করা হয়, এই ঘোষণাপত্রের মধ্যে কিন্তু কিছু নতুন নীতি অ্যাড করা হয় বা কিছু নীতি বাতিল করা হয় আগের থেকে। মানে ভারতটা পরবর্তীকালে কীভাবে শাসন হবে, ভারত কীভাবে শাসন করা হবে, সেই অনুযায়ী কিন্তু কিছু নতুন ও আদর্শের কথা এখানে ঘোষণা করা হয়। কী কী নীতি দেখো,
শতবিলোপ নীতি পরিত্যক্ত হয়। শতবিলোপ নীতিটা কি? মহাবিদ্রোহের ক্ষেত্রে তোমরা যখন মহাবিদ্রোহের কারণটা তোমরা যদি জানো বা মহাবিদ্রোহের কারণটা তোমরা দেখে আসতে পারো, সেই মহাবিদ্রোহের কারণের মধ্যে কিন্তু শতবিলোপ নীতিটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা নিয়েছিল যে মহাবিদ্রোহ শুরু করার। শতবিলোপ নীতিটা তোমাদের একটুখানি বুঝিয়ে দিই। শতবিলোপ নীতি হচ্ছে, ধরো শতবিলোপ নীতি যে আর কি যেই দেশীয় রাজ্যগুলো আর কি অ্যাকসেপ্ট করে বা সেই শতবিলোপ নীতি বলবে হ্যাঁ আমরা শতবিলোপ নীতি মানছি, সেই শতবিলোপ নীতি অনুযায়ী যদি সেই রাজা যেই দেশের রাজা যেই রাজা শতবিলোপ নীতি আর কি গ্রহণ করবে, সেই রাজার যদি কোনো রকম পুত্রতা না থাকে, অর্থাৎ কোনো উত্তরাধিকারী না থাকে, তাহলে কিন্তু সেই রাজ্য অটোমেটিক্যালি ব্রিটিশদের হাতে চলে যাবে। ক্লিয়ার? কোনো রকম কিন্তু দত্তক পুত্র গ্রহণ করা হবে না। কিন্তু এই 1858 সালের যে মহাবিদ্রোহটা হয় শতবিলোপ নীতির কারণে কিন্তু কিছু জায়গায় শতবিলোপ নীতি হয়, যেমন ঝাঁসিতে। তো এই মহারানীর ঘোষণাপত্র অনুযায়ী শতবিলোপ নীতি পুরোপুরি একটি ক্যান্সেল করে দেওয়া হয় এবং দেশীয় রাজ্যগুলিকে দত্তক পুত্র গ্রহণের যে ব্যাপারটা সেটা কিন্তু অনুমতি দেওয়া হয় যে তোমরা দত্তক পুত্র গ্রহণ করতে পারবে। তারপরে ব্রিটিশ সরকার ভারতীয়দের সামাজিক ও ধর্মীয় বিষয়ে কোনো রকম হস্তক্ষেপ করবে না, অর্থাৎ ভারতীয়দের যে সামাজিক ধর্মীয় যে ব্যাপারগুলো আছে তার মধ্যে কিন্তু কোনো রকম ইন্টারফেয়ার করবে না, অর্থাৎ কোনো রকম তাদের কোনো রকম বক্তব্য রাখবে না, মানে কোনো রকম হস্তক্ষেপ করবে না। তারপরে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল যোগ্য ভারতীয়কে সরকারি চাকরিতে নিযুক্ত করার অধিকার দেওয়া হবে, অর্থাৎ যেই রকম জাতি হোক না কেন, যেই রকম ধর্ম হোক না কেন বা বর্ণ যেমন হোক না কেন, ফর্সা কালো যাই হোক না কেন বা হিন্দু মুসলিম খ্রিস্টান যাই হোক না কেন, কোনো রকম কিন্তু সরকারি চাকরিতে কোনো রকম ভেদভাব করা হবে না। অর্থাৎ কোনো একটা নিচু ধর্মের কোনো নিচু বর্ণের মানুষ যে তোমাকে এই চাকরি দেওয়া হবে না তেমন না। যেই ধর্মের হোক, যেই বর্ণের হোক, যেই জাতির হোক না কেন, চাকরি সবাইকে মানে যোগ্য যদি হও তোমাকে কিন্তু সেই চাকরি অবশ্যই দেওয়া হবে। ব্রিটিশ সরকার ভারতে আর সাম্রাজ্য বিস্তার করবে না, অর্থাৎ সাম্রাজ্য বিস্তার করবে না, অন্যান্য কোনো জায়গার অকুপাই করবে না, সেটাই। দেশীয় রাজ্যের সাথে ইংরেজদের সম্পাদিত চুক্তিগুলি মেনে চলার কথা বলা হয়, অর্থাৎ দেশীয় রাজ্যের সাথে ইংরেজদের সম্পাদিত চুক্তিগুলি ছিল সেগুলো মেনে চলবে আর কি। এবার ঐতিহাসিক তাৎপর্য কি এই ঘোষণাপত্রের? এই ঘোষণাপত্র দ্বারা ভারতের দীর্ঘ 100 বছরের কোম্পানি রাজত্বের অবসান ঘটানো হয়, অর্থাৎ 100 বছর ধরে কোম্পানি অর্থাৎ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে শাসন করছিল তার কিন্তু অবসান ঘটানো হয়। এরপর সূচিত হয় ব্রিটিশ পার্লামেন্টের প্রত্যক্ষ শাসন। প্রথমে বললাম ব্রিটিশ যে পার্লামেন্ট তারা কিন্তু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে একটা শাসনভার দিয়েছিল, তোমরা ভারত শাসন করো। কিন্তু এই মহাবিদ্রোহের পর এই মহারানীর ঘোষণা পত্র যে লাগু করা হয়, এখানে কিন্তু ব্রিটিশ পার্লামেন্ট ডাইরেক্ট ভারত শাসন করবে, কোনো রকম ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত ধরে নয়। বস্তুতপক্ষে 1717 খ্রিস্টাব্দের রেগুলেটিং অ্যাক্ট থেকে ধাপে ধাপে ক্ষমতা হস্তান্তরের যে প্রক্রিয়া চলছিল ইতিহাসের এই পর্বে তা সম্পূর্ণ হয়। অর্থাৎ এই যে 1858 সালে ভারত শাসন আইন আসে, তার আগে কিন্তু অনেক রকমই আইন আসে। তো 1773 সালে প্রথম একটা রেগুলেটিং অ্যাক্ট আসে, সেখান থেকে কিন্তু ধীরে ধীরে কিন্তু কোম্পানির হাত থেকে ক্ষমতা নিয়ে নেওয়া হচ্ছিল, ধীরে নিয়ে নেওয়া হচ্ছিল এবং 1858 সালে কিন্তু সেই ক্ষমতাটা পুরোপুরি নেওয়া হয় কোম্পানির হাত থেকে। ক্লিয়ার? ভাইসরয় নামধারী রাজপ্রতিনিধি হিসেবে শাসনভার অর্পিত করে। নামধারী মানে হচ্ছে কোনো রকম ক্ষমতা নেই, শুধুমাত্র একটা পোস্টে থাকার মতন আছে, কিন্তু সেরকম টাইপের কোনো রকম ক্ষমতা নেই ভাইসরয়। আগে যেরকম ক্ষমতা ছিল 1858 সালের আগে থেকে, সেটা কিন্তু এরপরে কিন্তু নেই। ভাইসরয় আছে কিন্তু তার তেমন ক্ষমতা নেই, অর্থাৎ ব্রিটিশ পার্লামেন্ট যে সমস্ত তাকে যা বলবে সে কিন্তু সেই অনুযায়ী কাজ করবে, তার নিজের কিন্তু কোনো রকম ক্ষমতা নেই। মহারানীর ঘোষণাপত্রে উল্লেখিত প্রতিশ্রুতিগুলি ঘোষণাপত্রের মধ্যেই সীমাবদ্ধ ছিল, তা কোনোটি কিন্তু সঠিকভাবে পালিত হয়নি। অর্থাৎ মহারানীর ঘোষণাপত্রে যে আমাদের নিয়মগুলো বললাম, যেগুলো পালিত হবে বা যেভাবে ভারত শাসন হবে, সেগুলো কিন্তু শুধুমাত্র লেখাই ছিল, আদৌ কিন্তু সেগুলো সেভাবে কাজ হয়নি। তাই ব্রিটিশ সরকারের প্রতি ভারতীয়দের ক্ষোভ বাড়তে থাকে, অর্থাৎ ব্রিটিশ সরকারের প্রতি ভারতীয়দের যে ক্ষোভ আগে ছিল সেগুলো কিন্তু আরও বাড়তেই থাকে। এই ক্ষোভ থেকে বাংলার তথা সমগ্র রাজনৈতিক সভা সমিতি প্রতিষ্ঠা শুরু হয়, অর্থাৎ আরও অনেক রকম সভা সমিতি প্রতিষ্ঠা হয়। ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার এই ঘোষণাকে কী বলেছেন? প্রতিশ্রুতি ভঙ্গের অধ্যায়, এবং বিপিনচন্দ্র একেই বলেছেন রাজনৈতিক ধাপ্পাবাজি বলে আখ্যায়িত করেছেন। ক্লিয়ার? তো এই ছিল মহারানীর ঘোষণাপত্র। এটা কিন্তু টিকা হিসেবে আসে, তো অবশ্যই কিন্তু ভালো করে করবে। মাধ্যমিক 2025 সালের জন্য খুব গুরুত্বপূর্ণ। আর তোমরা দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষা যাদের আছে তারা কিন্তু অবশ্যই বাংলা এবং ভূগোল সাজেশনটা দেখে আসো, আর ইতিহাস সাজেশনটা খুবই তাড়াতাড়ি দিয়ে দেবো, তো অবশ্যই কিন্তু চ্যানেলে চোখ রেখো। আর মাধ্যমিকের অন্যান্য সাজেশনগুলো কিন্তু অবশ্যই একে আপলোড হবে, তো অবশ্যই কিন্তু চ্যানেলে চোখ রেখো।